A theory, however elegant and economical, must be rejected or revised if it is untrue. মানে অসত্যের উপর দাঁড়িয়ে কোনো প্রতিষ্ঠান দাঁড়াতে পারে না, এবং কোনো প্রতিষ্ঠান যদি সমদর্শী না তাহলে সে জাস্টিস দিতে পারে, জাস্টিস আনতে পারে। তাহলে দেখেন স্ট্রাকচারটা হচ্ছে, শুরুটা হচ্ছে আনট্রু দিয়ে, শুরুটা হচ্ছে ট্রুথ দিয়ে, তারপরে ট্রুথ কোথায় থাকবে? ইনস্টিটিউশনের, সোশ্যাল ইনস্টিটিউশন। সেই ইনস্টিটিউশন এই ট্রুথের উপর দাঁড়িয়ে কি করবে, কি ফাংশন করবে? সে সমদর্শিতায় সমস্ত অংশ। তার মানে একটা দেশে আমি বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের হতে পারি, আমি বাঙালি হতে পারি, আমি পাহাড় থেকে আসতে পারি, আমি আদিবাসী হতে পারি, আমি প্রতিবন্ধী হতে পারি, আমি নারী হতে পারি, হ্যাঁ, আমি অটিস্টিক হতে পারি, যে যত ধরনের ব্যাকগ্রাউন্ড সম্ভব, আমি খান বংশের হতে পারি, আমি চৌধুরীর বংশ হতে পারি, আমি যে কোনো বংশের যে কোনো কর্নার থেকে আসতে পারি। একটা সমাজে সকল লোককে আমি সমদর্শিতায় ভিউ করি, সমভাবে ট্রিট করি, সমভাবে ট্রিট। এইটা হচ্ছে ন্যায্য। তাহলে ন্যায্যতা এটা হচ্ছে ওনার প্রথম। আচ্ছা, এরপরে সমস্ত কথা কিন্তু এই কথাটাকেই কোর করে উনি এগিয়েছে, কিন্তু আরো যেসব সিচুয়েশনের উনি ভেবেন মানে ডিসকভার করেছেন, অ্যানালিসিস করেছেন, সেখানে এই সমদর্শিতার রূপে ন্যায্যতাকে কিভাবে প্রতিষ্ঠা করা যাবে বিভিন্ন সিচুয়েশনে, বিভিন্ন সমাজে, বিভিন্ন ঘটনা, এই জিনিসটা। তাহলে আপনারা যদি দেখেন জাস্টিস অ্যাজ ফেয়ারনেস, তার মানে হোয়াট ইজ জাস্টিস? জাস্টিস হচ্ছে টু বি ফেয়ার, সমদর্শী হওয়া হলো ন্যায্য। ঠিক আছে, এর যে কমও না কোনোটা বেশি, সমদর্শী, এইটা হলো ন্যায্যতার মোস্ট ফান্ডামেন্টাল। ঠিক আছে, আচ্ছা, এইবার আমি এটা কিন্তু ব্যাখ্যা করব। হ্যাঁ, আমি শুধু একটা আউটলাইন দিচ্ছি। এখন অমর্ত্য সেন স্যার কি বলছেন? অমর্ত্য সেন স্যারের যে কথাটা, সেটাই বলতে আমি সময় বাঁচানোর জন্য আমি আর কথা বলতে আমি এখানে দেখাচ্ছি। জাস্টিস ইজ আলটিমেটলি about removing unfreedoms from so that people have the capability to live their lives they have reason to value. অর্থাৎ এই জিনিসটা হচ্ছে অন্যভাবে আমি বলি, উনি বলছে, এটা আমরা পরে ব্যাখ্যা করব, যে মানুষের জীবন প্রতিষ্ঠানকে কেন্দ্র করে ঘোরপাক খায়, ঘুরে প্রতিষ্ঠান আছে। আপনার জীবনের প্রত্যেকটা আচরণে কি আপনার প্রতিষ্ঠান কি আপনার প্রভাব 100 ভাগ কি রাখে না? প্রতিষ্ঠান আপনাকে কখনো 100 ভাগ নিয়ন্ত্রণ করে, বা আপনার জীবনটা শুধু প্রতিষ্ঠান দ্বারা নির্ধারিত নয়। তাহলে প্রতিষ্ঠান সমদর্শী দেখলে বা ট্রিট করলে ন্যায্যতা হবে, কিন্তু প্রতিষ্ঠানের আওতার বাইরে একটা বিশাল যে সমাজ আছে, একটা বিশাল যে জীবন আছে, সেখানে ন্যায্যতা কি করে আসবে? অমর্ত্য সেন দেখেছেন, এবং সেইখানে সেটা উনি প্রতিষ্ঠা করছেন। উনি বলছেন আমাদের ব্যক্তিগত প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, যেমন ধরেন আমি একটা উদাহরণ দিই, আজকে আপনারা বাড়ি থেকে বা কর্মক্ষেত্র থেকে এখানে এসেছেন, আসছেন তো উড়ে আসেন, কোনো একটা ভেহিকেল থেকে আসছেন। এখন সেই ভেহিকেল পাওয়া, সেই ভেহিকেলে সেফলি অনবোর্ড হওয়া এবং এইখানে পর্যন্ত আসা, ক্লাসরুমে ঢোকা, এই পর্যন্ত আপনার কতগুলো আনফ্রিডম আপনাকে ফেস করতে হয়েছে। আপনি আমাকে বলেন গণপরিবহন কি নিরাপদ মেয়েদের জন্য? আচ্ছা, রাস্তাঘাটে ফুটপাতে হাঁটাটা কি নিরাপদ মেয়েদের জন্য? মানে কত ধরনের আনফ্রিডম আছে। তারপরে আপনার ক্যাপাসিটি থাকতে হবে, ইকোনমিক ক্যাপাসিটি থাকতে হবে যে আপনি ট্রান্সপোর্ট অ্যাভেল করতে পারেন, কি ধরনের আপনার
কি ধরনের অ্যাভেলেবিলিটি আছে যার উপর ভিত্তি করে আপনি কোন ধরনের ট্রান্সপোর্ট আপনি চুজ করবেন এবং এই পর্যন্ত সো ফলে আমাদের জীবনে আষ্টে পৃষ্ঠে আনফ্রিডম আছে, বাধা আছে, আনফ্রিডম। উনি বলছেন যে জাস্টিসটা শুধু প্রতিষ্ঠান সমদর্শী রূপে দেখলে মানুষের জীবনে ন্যায্যতা আসবে। এখানে একটা গোপন কথা, কথাটা বুঝতে রলস ভাবছে যে একটা রাষ্ট্র চলে কিভাবে? রাষ্ট্র চলে তো প্রতিষ্ঠান দিয়ে, রাষ্ট্র প্রতিষ্ঠান দিয়ে চলে না। রাষ্ট্রের তিনটি মৌলিক প্রতিষ্ঠান আছে, আছে না? নির্বাহী বিভাগ আছে, বিচার বিভাগ আছে, আর সংসদ আছে। এখানে আইন তৈরি করা হয়, তাই না? আর এক্সিকিউটিভ বডি আছে, তারপরে হচ্ছে জুডিশিয়াল আছে। এইসব প্রতিষ্ঠান আছে। আবার এইসব প্রতিষ্ঠানের সাথে আবার কি সেক্রেটারিয়েট আছে, এরকম সরকারি জায়গা আধা সরকারি আছে, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান আছে, আছে না? এইসব প্রতিষ্ঠান দিয়ে চলে না, রাষ্ট্র চলে না। উনি বলছেন এই প্রতিষ্ঠানগুলো যদি সব মানুষের প্রতি সমদর্শী হয়, কাউকে ডিসক্রিমিনেট না করে, তাহলে তো ন্যায্যতা চলে আসে। আর অমর্ত্য সেন বলছে যে না, এই প্রতিষ্ঠানের আওতার বাইরে প্রচুর লোক আছে। আপনি জানেন যে আমাদের লেবার ফোর্স, টোটাল যে ওয়ার্ক ফোর্স, লেবার ফোর্স, তার কত পার্সেন্ট ফর্মাল সেক্টরে আছে? অনলি 50%। আর 85% আর ইনভলভড ইন ইনফর্মাল সেক্টর। তো এক অর্থে তো তারা ফর্মাল ইনস্টিটিউশনের বাইরে। তাহলে এই 85% আওতার না, এই 85% জীবনের ন্যায্যতার দরকার নাই? অবশ্যই আছে। তাহলে সেটা কি করে হবে? সে কিন্তু আমি তো আমার তত্ত্ব দিচ্ছি শুধুমাত্র প্রতিষ্ঠান। অর্থাৎ রলস বলছে, রলসের উদ্দেশ্য মানুষই ন্যায্যতার আলটিমেটলি গোল, ফলাফল কে পাবে? ন্যায্য হলে বেনিফিট বা ফলাফল কে পাবে? মানুষ পাবে। কিন্তু উনি মানুষকে পাবে, কিন্তু এই জন্য সম্পূর্ণ মনোযোগ দিচ্ছেন কোথায়? প্রতিষ্ঠানে। প্রতিষ্ঠানকে বিশুদ্ধ করছে। উনি বলছেন প্রতিষ্ঠানকে বিশুদ্ধ করলে আলটিমেটলি ফলাফল মানুষ ভালো ফলাফল হবে, ন্যায্য। আর অমর্ত্য সেন বলছেন না, সব আমি তো বাস্তব জীবনের অভিজ্ঞতা আমাকে এই কথা বলেন। প্রতিষ্ঠানের ব্যাপারে বিরাট কথা বলেন, বিরাট জনগোষ্ঠী, তাদের কি হবে? সেখানে কি হবে? তখন উনি বলছেন যে না, ব্যক্তি জীবনের যে রিয়েল লাইফে যে আনফ্রিডম গুলো যে আছে, অস্বাধীনতাগুলো আছে, সেগুলোকে, সেই বাধাগুলোকে, আনফ্রিডম গুলোকে দূর করতে পারলে ন্যায্যতা তার জীবনে আসবে। এবং এই আনফ্রিডম গুলো কিভাবে দূর হবে না হবে, এইগুলো সব আমি বিস্তারিত পরে বলছি। মোটামুটি এতটুকু মানে একটা আউটলাইন হয়েছে। তো আপনারা কিন্তু আমাকে যে কোনো সময় থামিয়ে নিতে পারেন, মানে এমন না যে এই সময়ের মধ্যে কোনো কথা বলতে পারেন। আমি একটু করে আগাচ্ছি, হাঁটি পারা। এখন এই টুকের মধ্যে যদি কারো কোনো প্রশ্ন থাকে বলে ফেলতে পারেন, ঠিক আছে? আছে? তাহলে আমাদের তিনটে সেন্ট্রাল কোশ্চেন নিয়ে আজকে আমরা আলোচনা করব। কিন্তু প্লিজ ডু নট রিডিউস অল দ্য জাস্টিস একটা বিরাট বিষয়। কিন্তু এই তিনটা কোশ্চেনের মধ্যে পৃথিবীর সমস্ত জাস্টিসের সমস্যা আর সমাধান নাই। কিন্তু আলোচনা সুবিধার্থে বা আমি যতটুকু কন্টেন্ট আপনাদের সাথে তুলে ধরবো বলে ভেবেছি, সেটার জন্য এই তিনটা কোশ্চেন মাথায় নিয়ে আগালে আপনাদের কাছে জিনিসগুলো স্পষ্ট হবে। প্রথম কোশ্চেন হচ্ছে, হোয়াট ডাজ জাস্টিস মিন ইন আওয়ার টাইম বিয়ন্ড ফর্মাল? আচ্ছা, এইখানে একটা কথা বলতে হবে। সেই কথাটা হচ্ছে যে একটা রাষ্ট্র যখন গঠিত হয়, তখন একটা রাষ্ট্রে এই যে আমাদের ৭১ সালের মুক্তিযুদ্ধ হয়ে দেশ স্বাধীন হলো, আমরা রাষ্ট্র গঠন, এটার প্রথম শর্তটা যে একটা জনগোষ্ঠী একসাথে একটা রাষ্ট্র প্রতিষ্ঠার ইচ্ছা, সেই ইচ্ছা থেকে আমরা মুক্তিযুদ্ধ করে স্বাধীন দেশ করলাম।
তাই না? তাহলে এই যে বাংলাদেশ নামে একটা রাষ্ট্রের উদ্ভব 71-এ, এই যে রাষ্ট্রটা, এই রাষ্ট্রের প্রধান চরিত্র, এটা প্রধান জায়গাটা হচ্ছে যে এই রাষ্ট্রের যত নাগরিক আছে, সে নারী হোক, পুরুষ হোক, পাহাড়ি হোক, আদিবাসী, যে ধরনের এই সমাজের যারা সদস্য, প্রত্যেকের স্বাধীনতা, ফ্রিডম সমান। নাকি আমরা বলতে পারবো যে আসেন একটা সমাজ গঠন করি, সেখানে মেয়েরা ছেলেদের অর্থে, এই কথা বললে কি সমাজ গঠন হবে? আপনারা রাজি হবেন? সুতরাং এইটা হচ্ছে একটা প্রথম জিনিস। এই যে ইকুয়ালিটির কথা বলছিলাম, এবং আপনারা যদি বাংলাদেশের সংবিধান দেখেন, সেই সংবিধানে কিন্তু কি ইকুয়াল রাইটস এন্ড লিবার্টির কথা বলা আছে। আপনি আর্টিকেল 7 এ যান, তারপরে হিউম্যান রাইটস এর ব্যাপারে 27, 29, এই সব আমি আর যেতে যাচ্ছি না, মানে আমি বলতে যাচ্ছি যে আমাদের সংবিধানে কিন্তু এই কথাটা লেখা আছে, যে আমাদের সংবিধানে লেখা আছে যে সকল মানুষের আইনের দৃষ্টিতে সকল মানুষ সমান এবং সকল মানুষের স্বাধীনতা সমান। ঠিক আছে? তাহলে সমান থাকলে তাহলে তো সমান হয়ে গেল, তাহলে জাস্টিসের দরকার, জাস্টিসের কি তাহলে প্রয়োজন আছে? তাহলে দেখে যে আমরা ফর্মাল বলছি আমরা আমাদের সকলের স্বাধীনতা সমান, তাহলে আবার জাস্টিসের কথা কেন প্রয়োজন হচ্ছে? এটা হচ্ছে একটা প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, হাউ ক্যান উই মুভ ফ্রম ইনস্টিটিউশনাল ফেয়ারনেস টু রিয়েল ফেয়ারনেস? আমাদের ভাগ্যটা তো খারাপ, আমাদের প্রতিষ্ঠানগুলো কোনটা নিরপেক্ষভাবে কাজ করে, সমদর্শীভাবে কাজ করে। এখন আমাদের প্রতিষ্ঠানগুলোকে সমদর্শী করে গড়ে তুলতে হবে একদিক থেকে, হ্যাঁ, আবার প্রতিষ্ঠানের বাইরে যে বিশাল, ওই যে বললাম 15% আর 85%, যে ফর্মাল প্রতিষ্ঠানের বাইরে যে ইনফর্মাল সেক্টরের বিশাল জনগোষ্ঠী আছে, সেই জনগোষ্ঠীর মানুষের রিয়েল ফ্রিডম কিভাবে বাড়ানো সেইটা। এখানে আমি একটু বলবো যে ফ্রিডম মানে হচ্ছে আপনারা আপাতত, আমি যতবার ফ্রিডম ব্যবহার করবো ততক্ষণ সব ক্ষমতার মধ্যে ব্যবহার করবো, হ্যাঁ, এবং সব ক্ষমতা, এইটার আমি একটা অমর্ত্য সেনিয়ার একটা ব্যাখ্যা আছে, এই ব্যাখ্যাটা আমি যাবো যখন অমর্ত্য সেনের এপিসোডে যাব। কিন্তু এই প্রশ্নটা মেন জেনে নেন যে আমাদের প্রতিষ্ঠানের ফেয়ারনেস বাড়াতে হবে, যাতে প্রতিষ্ঠান সবাইকে ইকুয়ালি ট্রিট করে। কারণ আমরা জানি যে প্রতিষ্ঠান, অন্তত আপনাদের জীবনে, আমাদের ছোট্ট জীবনে আমি দেখেছি, প্রতিষ্ঠান সকলের সাথে সমদর্শীভাবে আচরণ করে। অন্তত বাংলাদেশে তো নাই, বিদেশের অভিজ্ঞতা আমি আমাদের বড় জায়গায় সুদি। আচ্ছা, এইটা হচ্ছে দ্বিতীয় প্রশ্ন। তৃতীয় প্রশ্ন হচ্ছে রলস এবং শেন আমাদেরকে যা বলছে, what do Rawls and Sen teach us about the moral foundation of development in Bangladesh? আমরা যদি তাদের জাস্টিসের থিওরি থেকে আমরা যদি একটা মোরাল লেসন নিই, তাহলে বাংলাদেশের জন্য এটা প্রাসঙ্গিকতা কোথায়, সেটা আমি সবার শেষে দেখ। আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে বা কনফিউশন আছে? তাহলে আমরা নেক্সট স্লাইডে যাই। আচ্ছা, এই বইটা আপনারা দেখবেন এইখানে, এই বইটা আমি রলসের জাস্টিসের যে তার যে ফ্রেম, সেই ফ্রেমটা, কিন্তু সেই ফ্রেমটা বলার আগে এখানে আমি দুটো জিনিস বলতে চাই। একটা হচ্ছে রলসের আমার কাছে, কারণ এক একজনের পড়া থাকে, আমি যেভাবে বলেছি আমার কাছে রলসের 2 প্রিন্সিপলস অফ জাস্টিস সবচেয়ে আকর্ষণীয় লেগেছে। হ্যাঁ, তো আমি আগে 2 প্রিন্সিপলস অফ জাস্টিস।
টু প্রিন্সিপলস অফ জাস্টিস একটু সমস্যা আছে। সমস্যা হচ্ছে এই যে বইটা, এই বইয়ে টু প্রিন্সিপলস অফ জাস্টিস আছে। হ্যাঁ, এখানে আপনি যদি যান, এখানে টেবিল অফ কন্টেন্টসে আপনি টু প্রিন্সিপলস অফ জাস্টিস পাবেন। হচ্ছে এই যে দ্য প্রিন্সিপলস অফ জাস্টিস 47 নাম্বার পেজ থেকে শুরু হয়েছে, এবং এইখানে আপনি টু প্রিন্সিপলস অফ জাস্টিস পাবেন। কিন্তু এটা 71 সালে, তারপরে উনি বিভিন্ন সময় রিভাইজ করেছেন, কিন্তু ওনার মৃত্যু হয় 2001 সালে, না প্রয়াত হন। তো এই উনি মারা যাওয়ার আগে এই বইটা প্রকাশিত হয়েছে, জাস্টিস অ্যাজ ফেয়ারনেস এ রিস্টেটমেন্ট। এইখানে এসে উনি ওনার টু প্রিন্সিপল অফ জাস্টিসকে নিয়ে রিভাইজ। আমি তাহলে এই বইয়ের টু প্রিন্সিপলস অফ জাস্টিস না আলোচনা করে একবার ওনার লেটেস্ট যে টু প্রিন্সিপলস আছে সেটা বলি, তাহলে আমাদের সময় বাঁচবে। কারণ নাইলে সারা ক্লাসে শুধু টু প্রিন্সিপলস অফ জাস্টিস উনি কিভাবে আপডেট করেছেন, কোন কোন জিনিস আমাকে কনসিডার, এই আলোচনা করতে করতে কেটে যাবে। আমাদের তো সেও ধরতে হবে আজকে, আবার এটাও শেষ করতে হবে। তো আমি আপডেটেড জিনিসটা বলি, সো দ্যাট আপনারা এটা থেকে নেন। আর রলসে কয়েকটা ফান্ডামেন্টাল জিনিস আছে, সেগুলো করে আমি পরে দিতে চাই। তো এইখানে টু প্রিন্সিপলস অফ জাস্টিসের যে ইয়েটা 42 নম্বর পৃষ্ঠা আছে, সেটা হচ্ছে এই রিস্টেটমেন্ট যে বইটা, সেটা 42 নম্বর। আচ্ছা, টু প্রিন্সিপলস অফ জাস্টিসটা আমি এইটুকু পড়বো, পড়ি, তারপরে আপনাদেরকে মুখে আমি বলছি। আচ্ছা, এখানে বলছে to try to answer to our question, let us start to a revised statement of the two principles of justice discussed in the theory মানে এই যে theory of justice, এই বইয়ের কথা বলছে। It should be now read, মানে উনি এখন বলছেন আগেরটাকে এখন এইভাবে পড়তে হবে। কি? আচ্ছা, টু প্রিন্সিপলস অফ জাস্টিস এর আমি বলি, টু প্রিন্সিপলস মানে দুই প্রিন্সিপল, কিন্তু আসলে আছে তিনটা প্রিন্সিপল। হ্যাঁ, কারণ টু প্রিন্সিপলস অফ জাস্টিসের প্রথম প্রিন্সিপল কি বললেন, তারপরে দুই এক, তারপরে দুইয়ে আবার এ আছে বি আছে, মানে দুইয়ের দুইটা ভাগ। সো আমি সেটা বলি। তো এটা বলার পর একটা কথা বলবো, যেটা কোথাও লেখা নাই, সেটা আমার একটা রিভিলেশন, সেটা আমি বলবো। তো প্রথম ওনার যে মানে ইয়েটা কি বলে, যে প্রিন্সিপল, টু প্রিন্সিপলস এর যে ফার্স্ট প্রিন্সিপল, সেটা হচ্ছে ইচ পারসন হ্যাজ দ্য সেম ইনডিভিজিবল ক্লেম টু এ ফুললি অ্যাডিকুয়েট স্কিম অফ ইকুয়াল বেসিক লিবার্টিজ, which scheme is compatible with the same scheme of liberties for all. মানে একটু একাডেমিক বইতে একটু জটিল করে সোজা কথা হচ্ছে, লিবার্টি একটা সোসাইটিতে যারা একসাথে রাষ্ট্র গঠন করছে, সেই সোসাইটির প্রথম শর্ত হচ্ছে সমস্ত সদস্যের লিবার্টি সমান। আচ্ছা, লিবার্টিকে আমরা বলি বাংলায় লিবার্টি আর ফ্রিডম, এগুলো কিন্তু ইংরেজিতে ব্যবহার করা হয়। বাংলায় লিবার্টিকে বলা, আমরা বাংলা ইংরেজিকে বাংলায় ট্রান্সলেট করে হচ্ছে লিবার্টি মানে হচ্ছে স্বাধিকার, নিজের অধিকার, স্বাধিকার, স্বাধিকার, হ্যাঁ স্বাধিকার। আর লিবার্টিকে বলি স্বাধিকার, আর ফ্রিডমকে তো এমনি স্বাধীনতা বলি, কিন্তু অনন্ত সেন্সার স্বক্ষমতা করে, ঠিক আছে? আচ্ছা, এবার তাহলে টু প্রিন্সিপলস এর একটা প্রিন্সিপল যে এটা মনে থাকবে না, একটা প্রথম প্রিন্সিপল কি, লিবার্টি অফ অল সিটিজেন্স আর ইকুয়াল, মানে সমস্ত নাগরিকের বা একটা সমাজের সদস্যদের সমস্ত সদস্যদের স্বাধীনতা সমান, কারো কম না বেশি, ঠিক আছে? এইটা। আচ্ছা, দুইটা, দ্বিতীয়টা কিন্তু দুইটা ভাগ, হ্যাঁ দুইটা ভাগ। আমি বলছি এখানে social and economic inequalities are to satisfy two conditions. First, they are to be attached to
to offices and positions open to all under conditions of fair equality of opportunity. আচ্ছা এইখানে বলতেছে যে জিনিসটা সোজা কিন্তু একটু ইয়ে করে বলতেছে, সেটা হচ্ছে একাডেমিক কায়দা যেটা, সেটা হচ্ছে ইকোনমিক এবং সোশ্যাল ইনইকুয়ালিটি, অর্থনৈতিক এবং সামাজিক অসমতা থাকতে পারে, কিন্তু দুইটা শর্তকে স্যাটিসফাই। কি প্রথম শর্ত হচ্ছে যে গভর্নমেন্ট অফিসেস, সরকারি চাকরিতে যত পজিশন আছে সমস্ত পজিশনের জন্য সমাজের প্রত্যেকটা সদস্যের সমান সুযোগ থাকে। সরকারি চাকরির এরকম বিজ্ঞপ্তি দেওয়া যাবে না যে অমুককে আদিবাসীদের নেওয়া যাবে না, পাহাড়িরা এখানে অ্যাপ্লাই করতে পারবে না, এরকম কোনো নোটিশ দিলে সে সাথে সাথে কোর্টের দ্বারা ভয়েড হয়ে যাবে। কেন? কারণ এটা তার ফান্ডামেন্টাল যে স্টেট প্রিন্সিপাল, এটার এগেইনস্ট। সে সরকারি অফিসে কাজ পাওয়ার সুযোগ সবার জন্য সমান থাকবে, কাউকে এখানে বলা যাবে না যে, এবং আপনারা জানেন সরকারি চাকরিতে সবার সুযোগ সমান না দিয়ে কি সর্বনাশটা করেছে আপনারা জানেন, ওটা আন্দোলন হচ্ছে, এটা সে ইত্যাদি। আমি এইসব স্পেসিফিক জিনিসে এখন যাচ্ছি, আমি থিওরিটা জানতে চাচ্ছি যে আপনারা জানেন যে সরকারি চাকরিতে সকলের সুযোগ সমান, ঠিক আছে স্যার? তাহলে এখানে যে কোটাটা যখন ইন্ডিজিনাস পিপল বা ডিসেবল পিপলদের জন্য রাখে, তখন ওটা কি আপনার কি মনে হয় কি ঠিক না? না, এখানে আমি পুরো থিওরিটা আলোচনা করার পরে আমি বলবো যে ন্যায্যতার জন্য সংরক্ষণ কখনো কখনো উপকারী, কখনো কখনো হার্মফুল। সংরক্ষণ, আপনি যেটা সংরক্ষণ করছেন, রিজার্ভেশন করছেন প্রতিবন্ধী, পিছিয়ে পড়া জনগোষ্ঠী, কেন? কারণ আপনি ডিফারেন্স পরের পার্টটা পড়লে বুঝতে পারবেন যে হিস্টোরিক্যালি যারা ডিপ্রাইভড, আমরা দেখলাম যে আমরা বুঝলাম যে এই সমাজে পুরুষরা অনেক অগ্রাধিকার প্রাপ্ত হয়ে আসছে, মেয়েরা হিস্টোরিক্যালি ডিপ্রাইভড, অনেক আগে থেকে ডিপ্রাইভড। ধরেন একজন 6 ফুট উঁচু আর আরেকজন 3 ফুট উঁচু, এখন খেলতে দিলে না পরে 7 ফুট উঁচু আপনি আঙুল ফল রাখেন, তাইলে আপনি বলবেন ফেয়ার চান্স, ইকুয়াল অপরচুনিটি, খেলো, এই প্রিন্সিপালটা খেলো। তো খেলে তো কোথায় লাগাবে 3 ফিট আর 6 ফিট, বারবার লাভ দিয়ে 1 ফুট উপরে লাভ দিয়ে উঠে বারবার আঙুলটা খেয়ে, তাহলে ফলাফল যদি দেখেন তাহলে ফলাফলটা তো ন্যায্য হইল। তাইলে ওই 3 ফুটের জন্য একটা 3 ফুটি টুল দিতে হবে, টুল দিয়ে বলতে হবে এইবার তোমরা সমানে সমান, এইবার তোমরা খেলো, যা বোকা মাসটা আসবে। হ্যাঁ, তো তাইলে কখনো কখনো সংরক্ষণ করতে হবে, কিন্তু কখন সংরক্ষণ করবেন, কখন সংরক্ষণ বাদ দিবেন, এবং কখন আপনাকে এটা অনুভব করতে হবে, জনগণকে কনভিন্স করতে হবে যে সরকারি অফিসে কোনো এখানে সকলের সুযোগটা সমান রাখতে হবে। এইটা হচ্ছে যে বেসিক প্রিন্সিপাল। হ্যাঁ, আচ্ছা, এই দুই প্রিন্সিপালের 2 এর এ বললাম, এবার 2 এর বি বলি। 2 এর বি হচ্ছে সেকেন্ড, দে আর টু বি greatest benefit to the least advantaged member of society. এটা হচ্ছে ডিফারেন্স প্রিন্সিপাল। এই জন্য রলসকে অনেকে বলে সোশ্যালিস্ট। হ্যাঁ, কারণ উনি বলছে ডিফারেন্স, সেকেন্ড প্রিন্সিপালটা হচ্ছে 2 এর বি বলছে সমাজে সবচেয়ে পিছিয়ে পড়া লোক কে ইকোনমিক এন্ড সোশ্যাল রিঅ্যারেঞ্জমেন্ট এমনভাবে করতে হবে যেন সে সবচেয়ে বেশি বেনিফিট পায়। এখন আপনি আমাকে বলেন বাংলাদেশ রাষ্ট্র ইকোনমিক এন্ড সোশ্যাল পলিসি বা এখন অনেক ধরনের পরিবর্তনের কথা বলা হচ্ছে, সবচেয়ে ডিসঅ্যাডভান্টেজ যে সে সবচেয়ে বেশি বেনিফিট পাবে, এইটা মাথায় রেখে কি করা হচ্ছে? তো জাস্টিস তার কাছে না। তাহলে দেখে আমার
আমি এই সেকেন্ড প্রিন্সিপালটা একটু স্পষ্টভাবে উদাহরণ দিয়ে দেব। সেটা হচ্ছে ধরেন একজন লোকের আয় 1000 টাকা, সে ধরুন আরেকজনের আয় 100 টাকা। এখন আমি ইকোনমিক রিঅ্যারেঞ্জমেন্ট করলাম, করার পরে ওর আয় হয়ে গেল 2000 টাকা আর এর আয় হইল 150 টাকা। আপনি বলেন ডিফারেন্স প্রিন্সিপালকে স্যাটিসফাই করেছে না করেছে? কারণ তার অবস্থা যদি চেঞ্জ না হতো, 100 টাকার আয় যদি রিঅ্যারেঞ্জমেন্ট করার পরও 100 টাকা থাকতো, তাইলে ইনজাস্টিস রলসিয়ান সেন্স। কিন্তু তার তো অবস্থা চেঞ্জ হয়েছে, 100 টাকা থেকে তার আয় বাড়ছে, কিন্তু ওটার বেশি বাড়ছে। হ্যাঁ, এই যে ইনকাম ইকুয়ালিটি রয়ে গেল, এই জায়গাটা রলস সলভ করবে না। এটা রলসের সমাধান হবে না। এটা সমাধান করতে হলে আমাকে স্যারের কাছে যেতে হবে। বুঝতে পেরেছেন কেন একটা থিওরির পরে একটা থিওরি কেন ফ্লারিশ করে? বলেন। সেকেন্ড যে বি নাম্বার এটা বলছি, ওখানে তো বলা হচ্ছে যে সবচেয়ে পিছিয়ে পড়া সে হচ্ছে সবচেয়ে বেশি বেনিফিট পাবে, তাহলে স্যাটিসফাই করলো না। এটা স্যাটিসফাই করলো এই জন্য যে ধরেন আপনার একটা লিমিটেড রিসোর্স আছে। আপনি আমাদের অর্থনীতিতে আমরা যেমন বলি যে আপনার কাছে এ বি দুইটা কোর্স আছে, আপনাদেরকে এইভাবে দেখানো হবে। এই যে এরকম একটা আমি হাতের মধ্যে দেখাতে পারি না, এই যে দেখেন এরকম আমি একটা করলাম। হ্যাঁ, এ গুডস বি গুডস, আপনার বাজেট লাইন আছে হচ্ছে ধরেন 500 টাকা। আপনি সব টাকা দিয়ে যদি বি গুডস কিনেন, আচ্ছা বি গুডস ভালো লাগে, আপনি যে কোনো একটা গুডসের নাম ধরেন গরুর মাংস আর আলু কথা, বা ধরেন চিকেন এবং পটেটো, সব টাকা দিয়ে যদি ধরেন এ হলো চিকেন, বি হলো পটেটো, আচ্ছা সব টাকা যদি চিকেনে খরচ করেন পটেটোর জন্য 0, তাহলে আপনি শুধুমাত্র এইটা। আর আপনি যদি সব টাকা পটেটোতে খরচ করেন চিকেনের জন্য 0, তাহলে আপনার একটা কম্বিনেশনে যেতে হবে। ধরেন আপনি কথা 3 ইউনিট ইয়ে কিনলেন, মুরগির মাংস কিনলেন, 2 ইউনিট পটেটো কিনলেন, আলু কিনলেন, অথবা 3 ইউনিট আলু কিনলেন, 2 ইউনিট ইয়ে কিনলেন, মুরগি কিনলেন। আপনি যে এই কম্বিনেশনের মধ্যে যাবেন, আপনার তো একটা বাজেট লাইন আছে। এই বাজেট লাইনের মধ্যে আপনাকে ইকোনমিক রিঅ্যারেঞ্জমেন্ট করতে হবে। এখন ধরেন আমরা তর্কের ভিত্তিতে ধরে নিলাম যে ইকোনমিক রিঅ্যারেঞ্জমেন্ট বেস্ট রিঅ্যারেঞ্জমেন্টটা করা হয়েছে, সেইটার ফলে তার ইনকাম যে লিস্ট ইনকাম করতো তার 50% ইনকাম বেড়ে গেছে। এর চেয়ে ধরে বাড়ানো সম্ভব, এখানে অনেক এক্সাম্পশন আছে, সম্ভব না, তাইলে তো এটা জাস্টিস হয়েছে। কিন্তু আপনার মনে মন স্যাটিসফাই হবে কেন? কারণ ওই 150 টাকার সাথে তো 2000 টাকা বিরাট তফাৎ। এই তফাৎ রলসের থিওরিতে সমাধান পাবে, এটা একটা লিমিটেশন। আমি এটা বললাম একটা একই সঙ্গে বোঝাতে, আবার একটা লিমিটেশন। আবার এইটাও বলি রলসের থিওরি আমি একটা সমালোচনা, আমি একটা জাস্টিসের উপর একটা বই লিখেছি, 360 পৃষ্ঠার একটা বই। সেখানে আমি এই জিনিসটা করছি, আমি এটা বলে নেই, আপনারা কনফিউজড হবেন না। এইখানে রলসের যে রোল অফ জাস্টিস, এখানে যে ট্রুথ কথাটা লিখেছে, হ্যাঁ, যে এই যে ট্রুথ ইজ দ্য, এই যে জাস্টিস ইজ দ্য ফার্স্ট ভার্চু অফ সোশ্যাল ইনস্টিটিউশন অ্যাজ ট্রুথ ইজ দ্য সিস্টেম অফ থট। উনি একটু খালি ট্রুথ বলছেন, কিন্তু আমার দৃষ্টিতে খালি ট্রুথ বললে যথেষ্ট হবে। ট্রুথের সঙ্গে একটা শব্দ যোগ করতে হবে, সেটা হচ্ছে মেথড। কেন? এটা আমিও জানতাম না, আমিও যখন পড়ছি তখন এইভাবে পড়ে গেছি, কিন্তু আমি যখন বাস্তবের সাথে মিলালাম, আপনার মনে আছে কিনা 2022-23 সালে আমাদের আগের গভর্নমেন্টের সময় ইনফ্লেশন নেই, আমরা বাস্তবে যা অনুভব করতাম, কিন্তু বিবিএস থেকে যে ইনফ্লেশন রেটটা অ্যানাউন্স করা হতো, এটা খুব স্মল ছিল, মানে বাস্তবকে ওটা রিফ্লেক্ট করতো।
সরকার বলতো ইনফ্লেশন হয়েছে 5%, 6%, কিন্তু বাস্তবে আমরা দেখতাম কিসের 5%, 15, 20, 25%, 30% সবকিছুর দাম। কারণ আপনি কিনতেছেন না, বাজারে যাচ্ছেন না, ঘর ভাড়া দিচ্ছেন না, সবকিছু করছেন না, সেখানে আপনি অনুভব করছেন। কিন্তু সরকার অ্যানাউন্স করছে 5.6%, 7%, 8%, কি আশ্চর্য ব্যাপার, মিলে না কেন? তখন আমি এটা ইনভেস্টিগেট করি, এটা সায়েন্স ইনভেস্টিগেট করেছে, কিন্তু আমি ওইটা পরে ওইটা দিয়ে ব্যাখ্যা করে দেখিয়েছি যে ও তখন বেজিয়ার ব্যবহার করত। আচ্ছা, এখানে ইকোনমিক্সের কিছু কথা, আমি ইকোনমিক্সের ব্যাকগ্রাউন্ডে তো আমি ওই ইকোনমিক্সের উদাহরণটাই বলছি, যে সেটা হচ্ছে যে সিপিআই যে আমরা বলি, কনজিউমার প্রাইস ইন্ডেক্স, সেখানে তো আমরা কতগুলো আমাদের 278টা কনজিউমার গুডসের বান্ডিল আছে, হ্যাঁ, এবং সেখানে আমরা কি করি, কিছু না, সিপিআই খুব সোজা রেখে বেজিয়ার আর হচ্ছে কি কারেন্ট ইয়ার, হ্যাঁ, আর হচ্ছে বেজিয়ার দিয়ে ভাগ করা। এই মানে এমন কোনো আহামরি অঙ্ক নয়, ওর ভয় পাওয়ার কিছু নেই। তো সব জিনিসটা হচ্ছে যে আপনার বেজিয়ার ধরা হচ্ছিল তখন 2005, কিন্তু আমরা 2022 সালে 23 সালে এসে যদি আমি 2005 সালের কনজাম্পশন প্যাটার্নের সাথে মিলাই দিন বেড়ে 2005 সালে আমরা বেতন কত পাইতাম আর কত খরচ হতো, এরপরে তো মানুষের 2005 সাল থেকে 2022 সালে এসে ব্যাপক মাত্রায় পরিবর্তন হয়ে গেছে। সুতরাং আমার আর্গুমেন্টটা ছিল বেজিয়ারটা চেঞ্জ করে যেন অন্তত আর না হোক 2015 করো বা 2020 করো বা 2018 করো, মানে একটু কাছাকাছি আনো। কারণ ভাই 2005-এর সাথে আমার এটা মিলে গেল। সুতরাং 5-এর সাথে যেই আমরা বেজিয়ারটা চেঞ্জ করলাম তখনই ইনফ্লেশন এসে গেল হচ্ছে গিয়া 15%, 16%। তার মানে সরকার ওই সময় ডেলিভারি সেই যাতে, কারণ যেহেতু ইনফ্লেশন একটা সেন্সিটিভ ইস্যু, এটা পাবলিক ডোমেইনে যখন বড় একটা সংখ্যা যাবে, মানুষের মধ্যে ক্ষোভে ফেটে করবে, হ্যাঁ, একটা অসন্তোষ তৈরি হবে, সেই জন্য সরকার এই সত্যটাকে চালাচ্ছে। কিন্তু তখন তো তাকে আপনি ধরতে পারবেন না, তাকে বলবেন যে আমি তো অঙ্ক করে যাবো, এই অঙ্ক করেই তো আমি ট্রুথটা দিচ্ছি, এই তো ট্রুথ, কিন্তু সেই ট্রুথ তো সেই ট্রুথ না, কারণ সেই ট্রুথ সমস্যা, কারণ হচ্ছে সেটা বেজিয়ার 2005। এইটাকে আমি 2022-23 দাঁড়ায় 2005-এর কনজাম্পশন বাস্কেটের সিপিআই এর সেই কনজাম্পশন বাস্কেট আলাপ করলে কাজ হবে না। আমাকে এটা রেলেভেন্ট মানে আমার যে কনজাম্পশনের যে প্যাটার্নটা চেঞ্জ হয়েছে সেখানে আসে, তাহলে সেখানে এসে যদি আমি বেজিয়ারটা চেঞ্জ করি, দেখা যাচ্ছে ঠিকই আমার তখন মানে আমি বাস্তবে যা ফিল করি সেই রকম 14%, 15%, 16% এগুলো চলে আসতেছে, তাই বাস্তবতাকে রিফ্লেক্ট করতে। সুতরাং খালি ট্রুথ না, ট্রুথের সঙ্গে মেথড, এটা আমার আর্গুমেন্ট, এটা রলসের সাথে আমি বিনীতভাবে, রলস অনেক বড় ফিলোসফার, আমি কিছু না, তুচ্ছ মানুষ, কিন্তু আমি বলছি বিনীতভাবে আমার এটা মনে হচ্ছে ভাই, আপনারা যদি কেউ মনে করেন যে আমার মনে আমরা ভুল, কিন্তু যতটুকু যে জায়গায় আমার মনে হচ্ছে সেটা আমি বলে দিলাম বিনা বিষয়, হ্যাঁ। কিন্তু আবার এটাও বললাম যে রলসে আপনি গিয়ে ওই ইনকাম ইনইকুয়ালিটি ওইটা সমাধান পাবেন, কিন্তু অন্তত এতটুকু তো পাবে যে গরিব মানুষের অবস্থার পরিবর্তন হইতে হবে। গরিব মানুষের 100 টাকা যদি না বাড়ে তাইলে রলস কিন্তু অ্যাকসেপ্ট করবে, তাইলে সে জাস্টিস অ্যাকসেপ্ট করবে। সুতরাং গরিব মানুষের আয় বাড়াতে হবে। আরেকটা কথা শুনেন, এই যে আমাদের যে আয়ু বলে, আয়ু যে মানুষের আয়ু তো যেটা হয় 80-85, একটা মানে একটা বাড়ার একটা ইয়ে আছে, তারপর অনেক বছর পরে গিয়ে হয়তো আরো 1 বছর 2 বছর বাড়বে, কিন্তু আপনি তো গড় আয়ু তো লাফায় পারবে তো গড় আয়ু যদি বেটার করতে হয়, আমাদের একটা সামাজিক শোষণ যদি বেটার করতে হয়, তাহলে তো আপনাকে নিচের দিকে তাকাতে হবে। হ্যাঁ, গরিব মানুষের যদি লাইফ এক্সপেক্টেন্সি কম থাকে তার দিকে তো আপনার নজর দিতে হবে। সুতরাং ন্যাচারালি এরকম যে আপনি কিন্তু ইনইকুয়ালিটি বেশি দিন অ্যালাউ করতে পারবেন, এটা তো অসুবিধা আছে সব দিক থেকে। আচ্ছা, তাহলে আমরা টু প্রিন্সিপলস অফ জাস্টিস হলো। এখন রলসের সিস্টেমটা আমি এখন দেখি। রলস বলছে এই যে একটা প্রতিষ্ঠানের মধ্যে সমদর্শিতা আসবে, প্রতিষ্ঠানের
রুলসগুলো সেট করি তাহলে তার মধ্যে বায়াস থাকে। কেন? কারণ কথা আপনাদের এই ক্লাস থেকে 5 জনের একটা কমিটি করে রুলস তৈরি করতে হবে। প্রত্যেকে যেই ব্যাকগ্রাউন্ডের সেই ব্যাকগ্রাউন্ডের মানুষের প্রতি একটা বায়াস থাকে, বা কোনো একটা দেশ বা কোনো একটা যেই সেক্টর থেকে আসবেন সেখানে বায়াস থাকে। সুতরাং রলস বলছে এই জন্য আমাকে একটা অরিজিনাল পজিশন দিতে হবে। অরিজিনাল পজিশন কি? অরিজিনাল পজিশন হচ্ছে আদি অবস্থা। আদি অবস্থা কি? আদি অবস্থা হচ্ছে এমন একটা অবস্থা যেখানে মানুষের veil of ignorance, তার মানে হচ্ছে সে অজ্ঞতার চাদরে ঢাকা থাকে। সে জানবে না সে কে, সে কোথা থেকে আসছে, সে এখন আপনি বলতে পারেন যে এটা কি বাস্তবে সম্ভব কিনা, সেটা আরেকটা। কিন্তু উনি যখন জাস্টিসের সিস্টেমটা দাঁড় করাচ্ছেন তখন উনি কিন্তু সেটা নিখুঁতভাবে দাঁড় করাচ্ছেন। হ্যাঁ, এবং উনি এই যে দেখেন যে সে জানবে না সে কে, কোথা থেকে আসছে, তার অরিজিন কি, সে তার উদ্দেশ্য কি, এগুলো সে কিছু জানবে। এইরকম একটা অজ্ঞতার চাদরে ঢাকা মানুষ একসাথে প্রতিষ্ঠানের সেট অফ রুলস তৈরি করে, এবং সেই সেট অফ রুলস প্রতিষ্ঠান নিরপেক্ষভাবে বা নিষ্পক্ষভাবে ইম্পার্শিয়ালি সে অ্যাপ্লাই করবে টু সোসাইটি, তাহলে জাস্টিস আসবে। ঠিক আছে? সুতরাং ইকুয়ালিটি অফ অপরচুনিটি এইগুলো পুরোটা কিন্তু আমি আপনাদের বললাম। এইবার শেন, আচ্ছা শেনের ব্যাপারটা সিস্টেমটা হলো যে অমর্ত্য সেন কোন প্রতিষ্ঠান এইভাবে শুরু করে। অমর্ত্য সেন শুরু করছে কি দিয়ে জানেন? অত্যন্ত কংক্রিট একটা জিনিস, সেটা কি? ফেমি, দুর্ভিক্ষ। কেন? উনি যখন 11 বছর বয়সের বালক তখন তার দুর্ভিক্ষের সময় 41, ওই সময়ের যে দুর্ভিক্ষ, ওই সময় 41-42 ওই দুর্ভিক্ষের সময় একটা লোককে স্টেপ করা হয়েছে, সে রক্তাক্ত অবস্থায় তাদের বাড়ির উঠানের মধ্যে ঢুকে পড়েছে, এবং সে গিয়ে তাড়াতাড়ি তার বাবাকে খবর দিয়েছে। সে বাবা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়নের প্রফেসর। হ্যাঁ, তাকে আশুতোষ তাকে খবর দিয়েছে, তাকে নিয়ে হাসপাতালে যাচ্ছে। ওই অবস্থায় অমর্ত্য সেন যে ভয়াবহ অভিজ্ঞতা, এবং তাকে জিজ্ঞেস করেছে রক্ত মানে কি বিষয়, কি মানলো তোমাকে জিজ্ঞেস করেছে কথাগুলো। এর থেকে উনি একটা মানে বাস্তব পৃথিবীর একটা ধারণা পেয়েছেন। তারপরে উনি যেটা নিয়ে তত্ত্বায়ন করেছেন যে পভার্টি আর ফেমিন, দারিদ্র কেন হয় এবং ফেমিন কেন হয়। ঠিক আছে? তো এইখানে একটু বলি, এইসব বাস্তব অবস্থা সম্পর্কে যদি একটু কথা না বলি তাহলে অমর্ত্য সেন কিভাবে শুরু করেছেন এটা আপনারা ধরতে পারবেন। আমি একটু ধরার জন্য বলছি। তো বিস্তারিত কথা না গিয়ে খুব সংক্ষেপে বলি। অমর্ত্য সেন একটা থিওরি খুব সোজা। থিওরিটা হচ্ছে এন্টাইটেলমেন্ট অ্যাপ্রোচ, না একটা থিওরি। হ্যাঁ, আচ্ছা এই থিওরিটা কি? এই থিওরিটাতে উনি দেখিয়েছেন, উনি দেখলেন কি যেই সব এলাকায় ফেমিন এফেক্টেড সেখানে তো নেট যে
ইনফ্লো। নেট ইনফ্লো মানে হচ্ছে একটা এলাকায় খাদ্যশস্য ঢোকে আর খাদ্যশস্য বেরিয়ে যায়, তাহলে প্লাস হয়, যোগ হয়, বেরিয়ে যায়, এটা থেকে একটা নেট রেজাল্ট হয় না? সেই নেটটা পজিটিভ না নেগেটিভ। এখন উনি দেখছেন যেসব এলাকা ফেমিন এফেক্টেড, দুর্ভিক্ষ পীড়িত যেসব এলাকা, সেই সব এলাকায় খাদ্যশস্য বেশি বেশি বেরিয়ে যাচ্ছে, আউটফ্লো হচ্ছে। বাস্তবের সাথে মেলে না। দুর্ভিক্ষ হলে কি হবে? বাইরে বেরোবে বেশি 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 ঢুকবে, তাই না? কারণ কি? মানুষের খাবারের চাহিদা বেশি সেখানে। তো তাইলে খাবারের চাহিদা আছে বেশি, দুর্ভিক্ষে মানুষ মরতেছে, অথচ বিশেষ খাবার বেরিয়ে যাচ্ছে ওই সব এলাকা থেকে। কারণ কি? উনি ফ্যাক্ট চেক করে যা দেখতে পেলেন অবস্থা এই, সেটা হচ্ছে যে লোকের ওইসব জায়গায়, যেসব জায়গায় সেই সব মানে একটা জায়গার ফুড প্রাইস তো হয় কি, সেটা সেই এলাকার মানুষের আয়ের সমস্যা হচ্ছে না। যেমন আপনি বাংলাদেশে চুল কাটতে কত, ছেলেদের কথা বলছি, চুল কাটতে কত টাকা লাগে? 80 টাকা 100 টাকা, তাই না? আমেরিকাতে চুল কাটতে তো আপনি বাংলাদেশের 80 টাকা 100 টাকা দিলে হবে, ওইখানে ওইখানকার ইনকাম অনুযায়ী হবে, তাই না? এখানে এখানকার ইনকাম অনুযায়ী হবে। তো তাইলে তো ওই সব এলাকায় আপনি গেলে দেখলেন কি জিনিসপত্রের দাম এত বেশি যে লোকে কিনতে পারছে, লোকে কিনতে পারছে না। তাহলে লোকে কেন কিনতে পারছে না? উনি গিয়ে দেখলেন ওইখানে লোকে কাজ। আচ্ছা, এইবার উনি থিওরিটা কনসিডার দেখেন কৌশল। উনি বললেন এন্টাইটেলমেন্ট অ্যাপ্রোচের থিওরিটা শুরু হচ্ছে এন্ডোমেন্ট। প্রত্যেকটা মানুষ জন্মগতভাবে কতগুলো এন্ডোমেন্ট নিয়ে জন্ম। এন্ডোমেন্ট মানে আমার একটা সুস্থ সবল বডি আছে, আমার বাবার একটা জমি আছে, সম্পত্তি আছে বা নাই, হ্যাঁ? তো আমি যদি সবচেয়ে কম মানে সবচেয়ে লিস্ট অ্যাডভান্টেজ মানুষটাকে ধরি, তার কি আছে? কোনো জমি থাকবে না, কিছু থাকবে না, ঘর বাড়ি থাকবে না, তার শুধু লেবার পাওয়ার। এইবার সেই লেবার পাওয়ারটাকে সে কোনো জায়গায় গিয়ে বিক্রি করতে হবে। তো উনি এটার নাম দিলেন এন্ডোমেন্ট। তিনটা ছক। প্রথম হচ্ছে এন্ডোমেন্ট, এন্ডোমেন্টের পরে হচ্ছে ই ম্যাপিং। ই ম্যাপিং মানে হচ্ছে এন্টাইটেলমেন্ট ম্যাপিং, তারপরে হচ্ছে এন্টাইটেলমেন্ট। হ্যাঁ, তো ম্যাপিং মানে আপনার যা যা এন্ডোমেন্ট থাকবে সেটা তো আপনি বাজারের সাথে এক্সচেঞ্জ করতে চাইবেন, সেটাকে কনভার্ট করবেন না এক্সচেঞ্জ এন্টাইটেলমেন্টে। কারণ কনভার্ট না করলে তো আপনি খেতে আপনার প্রয়োজন মিটবে না, তাই না? তো তাহলে আপনি এন্ডোমেন্ট গুলোকে এখন এই যে ই ম্যাপিংটা করবেন, এটা সবটা তো আপনার হাতে নাই। সব কি হাতে আছে? যেমন ধরেন জব ভ্যাকেন্সি, আপনার তো কাজ থাকতে হবে, আপনি গিয়ে কাজ পাইলেন বা আপনি কাজ ফাঁকা আছে আপনাকে নিয়ে হইতে পারে না, তখন তো আপনি তো আপনার লেবার পাওয়ারটাকে ই ম্যাপিং এর মধ্যে দিয়ে এক্সচেঞ্জ এন্টাইটেলমেন্টে করতে পারলেন। তো এই যে ফেলিওরটা, এই ফেলিওরের কারণে ফেমিন হয়। সো অমর্ত্য সেনের এটা বিগেস্ট একটা যে খাদ্যের অভাবে, এর আগে ভিউ ছিল এফডিআই, ফুড অ্যাভেলেবিলিটি, ফুড অ্যাভেলেবিলিটি যে দৃষ্টিভঙ্গি, মানে খাদ্যের পর্যাপ্ততার দৃষ্টিভঙ্গি দিয়ে উনি ফেমিন দেখাবেন। খাদ্য খাদ্য তো পর্যাপ্ত আছে, উনি বলতে এই যে ওখান থেকে আউটফ্লো বেশি হচ্ছে, ও খাদ্য বেড়ে যাচ্ছে বেশি, খাদ্য বেশি কম দিয়ে ফেমিন হচ্ছে না, সে হচ্ছে ওই কিনতে পারছে। কেন? তার কাছে টাকা নেই। টাকা নাই কেন? কারণ হচ্ছে যে ওইখানে সরকার জব ক্রিয়েট করে, ওইখানে আমার লেবার পাওয়ারটাকে এক্সচেঞ্জ এন্টাইটেলমেন্টে কনভার্ট করার ব্যবস্থা নাই, সেই জন্য আমার হাতে টাকা নাই, সেই জন্য আমি কিনতে পারিনি, ফলে ঠিক আছে। তো এই ভিউটা উনি এইখান থেকে উনি চলে গেলেন একটা জায়গায়। উনি বললেন যে উনি কিন্তু প্রতিষ্ঠান দিয়ে ভাবছেন, উনি ভাবছেন এইটা যে আমার কিছু এন্টাইটেলমেন্ট আছে, ঠিক আছে, আমার এন্টাইটেলমেন্ট আছে, কিন্তু
এন্টাইটেলমেন্টের মূল কথাটা কি? মূল কথাটা হচ্ছে আমার প্রত্যেকটা মানুষের কিছু অপরচুনিটি সেট থাকে না, বা আমরা ইকোনমিক্সে যেটা বলি বাজেট সেট। প্রত্যেকটা মানুষের একটা বাজেট থাকে, বাজেট কনস্ট্রেইন্ট, তাই না? কারণ বাজেট তো আনলিমিটেড। আজকে আপনি একটা জায়গায় চাকরি করছেন, আপনি ধরেন 50,000 টাকা স্যালারি পাচ্ছেন, 30,000 টাকা স্যালারি পাচ্ছেন। হয়তো আপনি ভালো করলেন, পারফরমেন্স করলেন, এফিসিয়েন্সি করলেন, ক্যাপাবিলিটি বাড়লো, আপনার প্রমোশন হলো, আপনার 80,000 টাকা হলো, 1 লাখ টাকা হয়ে গেল। তখন আপনার যেগুলো নর্মাল গুণ সেগুলো কি ইনফেরিয়র গুণ হয়ে যাবে, তাই না? তাই তো আপনার তখন পারচেজিং পাওয়ার বেড়ে যাবে, আর একটু বেটার জীবন যে কুশলতা বা লিভিং স্ট্যান্ডার্ড আপনার আরো হাই হয়ে যাবে, তাই না? এখন অমর্ত্য সেন বলছে এই যে প্রত্যেকটা মানুষের কাছে একটা অপরচুনিটি সেট আছে, হ্যাঁ? এখন এই অপরচুনিটি সেটকে বা এই যে সুযোগগুলোকে সে ক্যাপাবিলিটি সেটে কনভার্ট করতেছে। যে এই আপনার অনেক অপরচুনিটিস, একটা বান্ডেল অফ অপরচুনিটি সেট আছে, এখান থেকে আপনি একটা ক্যাপাবিলিটি সেট করতেছেন। কিন্তু ক্যাপাবিলিটি সেটের সবকিছু কিন্তু আপনি অ্যাডভান্স অ্যাকচুয়ালি আপনি ফাংশনালিটিতে পরিবর্তন করতে পারেন। কারণ আপনার যে ক্যাপাবিলিটি, ধরেন আপনার সক্ষমতা, এই সক্ষমতার যে সেট, এই সক্ষমতার সেটের মধ্যে ধরেন আপনি এই যে এখানে মাস্টার্সে ভর্তি হয়েছে, আপনি কি চান? আপনার কতগুলো ক্যাপাবিলিটি সেটকে আপনি অ্যাকচুয়াল ফাংশনিংয়ে রূপান্তরিত করতে চান। কিন্তু আপনি ঘরে বসে থাকলে আপনি আপনার ক্যাপাবিলিটি সেটকে আপনি ফাংশনালিটিতে ট্রান্সফার করতে পারবেন, কনভার্ট করতে পারবেন। সেই জন্য তো আপনি এখানে আসছেন। আপনি একটা বাজেট কনস্ট্রেন্টের মধ্যে, একটা ইয়ের মধ্য দিয়ে আপনি এখানে আসছেন, তাই না? কেন আসছেন? কারণ আপনার ক্যাপাবিলিটি সেটকে আপনি অ্যাকচুয়াল ফাংশনিং সেটে রূপান্তরিত করতে চান। এবং ফাংশনিং সেট রূপান্তরিত হলে আপনার কি হবে? ফ্রিডম পাবেন। মনে রাখবেন, আপনি এখানে আসছেন, এখানে ডিগ্রি শেষ করার পরে আপনার ফ্রিডম কি বাড়বে না? এই জায়গায় কারো কোনো সন্দেহ আছে কিনা বা প্রশ্ন আছে কিনা বলেন। এবং যত ফ্রিডম বাড়বে, এবার বুঝতে পারছেন, যত আপনার ফ্রিডম বাড়বে তত আপনি জাস্টিসের দিকে আসবেন। এবং অমর্ত্য সেনের কথাই হচ্ছে যে ইনক্রিমেন্টাল জাস্টিস। ইনক্রিমেন্টাল জাস্টিস মানে ক্রম ধীরে ধাপে আপনি জাস্টিসের দিকে যাবেন। জাস্টিসের কোনো আইডিয়াল নেই। যেমন রলসের ক্ষেত্রে আমরা যেটা ভেবেছি, রলস একটা জাস্টিসের একেবারে কঠিন একটা তার একটা আইডিয়াল থিওরি আছে। ওই থিওরির সাথে আপনাকে মিলাইতে হবে। প্রত্যেকে ডেভিয়েট করলে ও বলবে যে জাস্টিস হয়, ইনজাস্টিস। কিন্তু অমর্ত্য সেন তা না। অমর্ত্য সেন বলবে যে আপনাকে ধাপে ইনক্রিমেন্টালি যেতে হবে। কিন্তু ফ্রিডমের ব্যাপারে কোনো ইনক্রিমেন্টালিজম নেই। আপনি বলবেন ছেলে মানুষের ফ্রিডম বেশি, মেয়েদের ফ্রিডম কম, তা চলবে না। সেটাই কোয়া, সেইখানে অমর্ত্য সেন রল সব সমান। হ্যাঁ, তো সরি সময় দিয়েছি। তো তো এখন ঘটনা হচ্ছে যে তাহলে অমর্ত্য সেনের জাস্টিসটা কিভাবে দেখছেন? যে আমার একটা অপরচুনিটি সেট আছে, সেই অপরচুনিটি সেটটাকে আমি ক্যাপাবিলিটি সেটে আনবো, সেই ক্যাপাবিলিটি সেটকে আমি ফাংশনালিটির মধ্যে আনবো, একটা ফাংশনিং বান্ডেলের মধ্যে আনবো। কারণ আমার সব ক্যাপাবিলিটির উপরে হয়তো আমি কাজ করতে পারবো না বা করতে পারবো না, যে সেটাকে আমি ফাংশনালিটিকে ট্রান্সফার করতে পারবো বা কনভার্ট করতে পারবো। সো আমি যেগুলো ফাংশনালিটিতে কনভার্ট করতে পারবো, অ্যাকচুয়াল ফাংশনালিটিতে, সেইখান থেকে আমার ফ্রিডম বাড়বে। এবং যত আমার ফ্রিডম বাড়বে তত আমি ইনক্রিমেন্টালি জাস্টিস। এই হচ্ছে মোটামুটি আমার। এবং অমর্ত্য সেন দেখেন এইখানে আমি কয়েকটা লাইন লিখেছি। রিজেক্টস দ্য আইডিয়া অফ পারফেক্ট জাস্টিস, focuses on comparative justice. True justice lies in enhancing human capital. দেখেন রলসের কাছে প্রধান লক্ষ্যবস্তু কি? প্রতিষ্ঠা। রলসও চায় মানুষ বেনিফিটেড হোক, কিন্তু ওনার মানে ফোকাসটা মানুষ, ফোকাস কি? ইনস্টিটিউশন।
ঠিক আছে? এবং আমি আমার আগের কিছু লেখায় দেখিয়েছি অমর্ত্য সেন এই ভিউটা কোথা থেকে পেয়েছে। উনি কিছু নির্মাণ করেছেন কিন্তু মূল সূত্র পেয়েছেন রবীন্দ্রনাথের থেকে। হ্যাঁ, রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে স্কুল করেছেন না, বিশ্বভারতী, হ্যাঁ, শান্তিনিকেতনের যে ব্যতিক্রমধর্মী স্কুল, ওই ভিশনারি স্কুল থেকে ওইখানকার ছাত্র ছিলেন অমর্ত্য সেন। এবং আপনি জানেন যে অমর্ত্য নামটা দিয়েছেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। হ্যাঁ, সো এইটা expands the idea of freedom beyond, অর্থাৎ আচ্ছা আরেকটা কথা আমি একটু বলে দেব, এই কথাটা বলতে ভুলে যেতে পারি, সেটা হচ্ছে উনি রস যে টু প্রিন্সিপলস অফ জাস্টিস বলছেন, এখানে দুইটা কথা। রস এই যে প্রথম প্রিন্সিপল যে দেখলেন, এইটা কিন্তু লেক্সিক্যাল পজিশন। এইটা আপনাদের কাছে নতুন লাগবে, কিন্তু আমি একটু বুঝায় বলে বুঝতে পারি। লেক্সিক্যাল পজিশনিং জিনিসটা আমাদের সংবিধান আমাদের কোথাও নেই, কিন্তু লেক্সিক্যাল পজিশনটা রলস বুঝতে গেলে বুঝতে হবে। কেন? কারণ উনি যে ধরেন ক্লাসে একটা ছেলে ফার্স্ট বয়, একটা ছেলে সেকেন্ড বয়, বা সেকেন্ড গার্ড, বা ফার্স্ট গার্ড, সেকেন্ড গার্ড, থার্ড, এই পজিশনগুলো কি সমান? একই অর্থ মিন করে। ফার্স্ট পজিশন এটা একটা পজিশন, এটা একটা প্রথম। সেকেন্ড পজিশন, সেকেন্ড যে পজিশন তার গুরুত্ব কিন্তু ফার্স্টের সমান নয়। সেরকম রলসের টু প্রিন্সিপলস অফ জাস্টিসের যে তিনটা পয়েন্ট, মানে 1 নম্বর, 2 নম্বরে আবার দুইটা ভাগ। তো 1 নম্বর পয়েন্ট যেটা, সেটা লেক্সিক্যাল পজিশন, মানে ওইটা হচ্ছে সকল কিছু করতে, অর্থাৎ মানুষের লিবার্টি, সকল কিছু। আর বাংলাদেশে আমরা ঠিক উল্টা পজিশন। বাংলাদেশের আলোচনা আমি আসতেছি, কিন্তু আমি বলবো যে এই জিনিসটা বোঝা দরকার যে লেক্সিক্যাল পজিশন, উনি যে পয়েন্টগুলো দিয়েছেন এগুলো লেক্সিক্যাল পজিশন। তার মানে হচ্ছে গুরুত্বের বিচারে 1 নম্বরে যেটা দিয়েছেন সেটাকে উনি অনেক বেশি প্রায়োরিটি দিয়েছেন, সেকেন্ড যেটাকে দিয়েছেন সেটাকে ওইভাবে প্রায়োরিটাইজ করেছেন। ঠিক আছে? আচ্ছা, আরেকটা রলসের একটা কথা বলি, সেটা হচ্ছে রলসের যে পুরো সিস্টেম অফ থট, সেইখানে কিন্তু এই আপনি একটা ভিউ আছে, সেই ভিউটা হচ্ছে রিফ্লেক্টিভ ইকুইলিব্রিয়াম। হ্যাঁ, তো আমি রিফ্লেক্টিভ ইকুইলিব্রিয়াম সম্পর্কে একটা কথা বলি, সেটা হচ্ছে জাস্টিস হচ্ছে কিনা এইটা দেখার জন্য একটা নিষ্পক্ষ দর্শক লাগে। কিন্তু রলস বলছেন সেই নিষ্পক্ষ দর্শক আসতে হবে ওই অরিজিনাল পজিশন এবং ওয়েট অফ ইগনোরেন্সের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি। কিন্তু আমরা পাশাপাশি আমরা সেন এবং ইয়েকে পাই, অ্যাডাম স্মিথকে পাই, যে অ্যাডাম স্মিথ বলছে যে অ্যাডাম স্মিথের কাছে এটা হচ্ছে ইম্পার্শিয়াল স্পেক্টেটর, মানে নিষ্পক্ষ দর্শক। তাকে অরিজিনাল পজিশনের ওয়েট অফ ইগনোরেন্স থেকে আসতে হয় না, সে যে কোনো সোসাইটির যে কোনো জায়গা থেকে আসতে হয়। সুতরাং এটা যতটা উন্মুক্ত, যতটা অগ্রসর, রলসিয়ান এই রিফ্লেক্টিভ ইকুইলিব্রিয়াম কিন্তু অতটা অগ্রসর। আর আরেকটা কথা বলি, রলসের ইকুয়ালিটির কনসেপ্টের গোড়ায় একটা জিনিস আছে, সেই জিনিসটা কি, সেটা হচ্ছে আপনারা বেসিক নিড সম্পর্কে কয়টা বেসিক নিড আমাদের? 7টা। 5টা শুনছি আমরা স্কুলে, কিন্তু এখন তো ইউনিভার্সিটি 5টা দিয়ে চলবে। অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, আর দুইটা বিনোদন, আর আরেকটা সিকিউরিটি, নিরাপত্তা আর বিনোদন। এই হলো 7টা। কিন্তু আমি আপনাদের বলি, এই বইটা আমার জীবনে মানে বিপুল উপকার করেছে। এইখানে 54 নম্বর পৃষ্ঠায় আপনি যদি দেখেন, হ্যাঁ, এইখানে একটা কথা আছে যেটা এইটা হচ্ছে অগ্রসর। রলসের একটা আছে, সেটা হচ্ছে ওনার কনসেপ্টটা হচ্ছে সোশ্যালি প্রাইমারি গুডস বা প্রাইমারি গুডস, প্রাথমিক পণ্য বা মৌলিক পণ্য। উনি কিন্তু ইকুয়ালিটি, এই যে জাস্টিস আর ফেয়ারনেস, কিসের ফেয়ারনেস, সমদর্শিতা কিসের ভিত্তিতে? এই প্রাইমারি গুডস।
প্রাইমারি গুডস কি? উনার প্রাইমারি গুডস কিন্তু এই আমাদের যে বেসিক নিড, যে একটা বেসিসে আমাদের দর্শন, এর চেয়ে কিন্তু অনেক অংশ। আমি পড়ি লাইনটা, এটা 54 নম্বর পৃষ্ঠায় আছে, আপনারা দেখেন। এখানে হচ্ছে অল সোশ্যাল ভ্যালুস, হ্যাঁ, উনি প্রাইমারি গুডস 5টা। কি কি প্রাইমারি গুডস এর মধ্যে উনি লিবার্টি আছে, স্বাধীনতা, লিবার্টি, অপরচুনিটি 2 নম্বর, 3 নম্বর হচ্ছে ইনকাম, 4 নম্বর হচ্ছে ওয়েলথ এবং 5 নম্বর হচ্ছে রেসপেক্ট। সুতরাং এই জিনিসটা, সম্মান কিন্তু একটা প্রাইমারি গুডস। আপনারা কাউকে কথায় কথা অসম্মান করবেন, হ্যাঁ, যত দিনের বন্ধুত্ব থাকে, বিয়ে শাদী কিছু টিকবে না যদি আপনি রেসপেক্ট না দেন। রেসপেক্ট হচ্ছে প্রাইমারি গুডস, এটা মনে রাখবেন। যে এই যে রলস কিন্তু মানুষকে ইকুয়ালিটি করছে কিসের ভিত্তিতে? প্রাইমারি গুডসের ভিত্তিতে। কিন্তু অমর্ত্য সেন কি বলছে? অমর্ত্য সেন বলছে প্রাইমারি গুডসের এই সীমাটা উনি ভেঙে ফেলেছে। উনি বলছেন একজন মানুষের ভেতরে স্বক্ষমতা, সে যতখানি, এটার কোনো আনবাউন্ড ফ্রিডম, উনি 5টা প্রাইমারি গুডসের আলোকে উনি কোনো ইয়ে করছেন না, সীমা টানছেন। উনি বলছেন প্রত্যেকটা মানুষের ভেতরে বিচিত্র সব ক্ষমতা আছে, আমি কেন তাকে লিমিট করব? উনি বলছেন সে তার নিজেকে বিকশিত করবে। আপনি ধরেন এখন সাঁতারু হবেন, সারা পৃথিবীর ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, আপনি ধরেন আজকে ক্লাসের পরে এক জায়গায় বন্ধুদের পার্টিতে নাচতে যান। এই যে আপনার ইচ্ছা, এই যে আপনি যা করতে চান, আপনার সক্রিয়তা, এটাতে যদি কোনো ধর্ম হোক, কোনো কুসংস্কার হোক, কোনো কেউ বাধা হয়, সেটি আপনি হিউম্যান যা নিজের ভেতরের সক্ষমতাকে বিকশিত করতে চায়, সেটাকে বাধা দেওয়াই হচ্ছে অন্য, সেটাকে ফেসিলিটেট করবে হচ্ছে রাষ্ট্র। এই হচ্ছে ওনার ফ্রিডম সেন্ট্রিক রাষ্ট্রের সমাজের ধারণা। সুতরাং অমর্ত্য সেন কি মানে রস ভালো, কিন্তু অমর্ত্য সেনকে আপনি ভালোবাসেন, কারণ উনি আপনাকে আনবাউন্ড জায়গায় নিয়ে গেছেন। হ্যাঁ, এই জিনিস আমি শেষের দিকে আসি, তাহলে সরি আমি অনেক আচ্ছা অমর্ত্য সেন এখন সুতরাং উনার কাছে দেখেন এখানে লেখা যে উনার কাছে যে জাস্টিস মাস্ট বি জাজড বাই হোয়াট পিপল অ্যাকচুয়ালি ডু এন্ড বি। মানুষ যা হতে চায় এবং মানুষ যা অ্যাকচুয়ালি করতে পারে, সেটা হচ্ছে জাস্টিস। মানুষ যা করতে চায়, যা হতে চায়, সেখানে বাধা দেওয়া যাবে, সেটাকে ফেসিলিটি, ঠিক আছে? আচ্ছা, অমর্ত্য সেন কিন্তু ক্যাপাবিলিটি অ্যাপ্রোচ যে থিওরি, সেটা একমাত্র ইয়ে না, ওনার মূল থিওরিটা উনি দিয়েছেন, কিন্তু এটাকে এক্সপ্যান্ড করেছেন তারই সহকর্মী প্রফেসর মার্থা নুসবম। উনি ইউনিভার্সিটি অফ শিকাগোতে ল স্কুলের প্রফেসর এবং ফিলসফি ডিপার্টমেন্টের প্রফেসর, 2টা ডিপার্টমেন্টের প্রফেসর মার্থা নুসবম। তো মার্থা নুসবম, এবং আপনারা জেনে খুশি হবেন আগামী বছর আমরা প্রায় 12টা থেকে 14টা লেকচার সিরিজ করছি মার্থা নুসবম স্টাডি সার্কেল শুরু হবে আগামী বছর। আমাদের স্টাডি সার্কেল শুরু হয় প্রত্যেক বছর সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারিতে শেষ হয়, 6 মাস ধরে। তো মার্থাদির সঙ্গে আমার খুব ভালো যোগাযোগ আছে, আমরা একটা কোর্স আউটলাইন করেছি। তো মার্থা নুসবম এই অমর্ত্য সেনের এই কথাটা, হোয়াট পিপল ক্যান অ্যাকচুয়ালি ডু এন্ড বি, এই কথাটাকে আরো সুচারুভাবে নিয়ে গেছে। হোয়াট ইজ ইচ পারসন অ্যাকচুয়ালি এবল টু ডু অর বি, এই জায়গায় নিয়ে গেছে। এবং মার্থা নুসবম এই মুহূর্তে যেটা করতেছেন, সেটা বাংলাদেশের কনটেক্সটে শুনলে চোখ আকাশে উঠবে। সেটা হচ্ছে উনি বলতেছেন ক্যাপাবিলিটি থিওরি শুধুমাত্র হিউম্যান না, এটা অ্যানিমাল নন হিউম্যান পর্যন্ত এক্সটেন্ড করতে হবে। সো এবং উনি
রিসেন্টলি বই লিখছেন আমাকে দেখেন যে বই লিখছেন যে অ্যানিমালের ক্যাপাবিলিটি এবং অ্যানিমালের ফ্রিডম নিয়ে উনি কাজ করছেন। ঠিক আছে, সুতরাং মানে কত ধরনের কাজ যে পৃথিবীতে হচ্ছে। তো আচ্ছা, আমরা তাহলে যদি রলস এবং শ্যামকে পাশাপাশি রাখি তাহলে কি দেখি? দেখি যে ইনস্টিটিউশনাল রলস যেখানে ইনস্টিটিউশনাল জাস্টিস বলতেছেন আর শ্যাম বলতেছেন অ্যাকচুয়াল লিভড জাস্টিস বা অ্যাকচুয়ালি সে কি করতে পারছে বা কি করতে পারছে সেটা। এই যে দেখেন সেকেন্ড এই কথাটা নিয়ে আসছে, রলস করছেন প্রাইমারি রুলস। প্রাইমারি রুলস মানে ওই ইয়ে না, বেসিক সাতটা না, তার চেয়ে অ্যাডভান্স পাঁচটা যে প্রাইমারি রুলস। হ্যাঁ, ওই যে লিবার্টি, তারপরে রেসপেক্ট, এই যে এইসব ইনকাম আর অমর্ত্য সেন বলছে না এটা সব রলস আইডিয়াল থিওরি আর অমর্ত্য সেন হচ্ছে রিয়েল ওয়ার্ল্ড কম্পারেটিভ জাস্টিস। আমি ধাপে ধাপে আগাবো, এক ধাপে দিয়ে আমি গাছের উপরে চলে ফেলতে পারবো, আমাকে ধাপে ধাপে আগাবো। ফোকাস অন ডিস্ট্রিবিউশন, ফোকাস অন এক্সপ্যানশন অফ ফ্রিডম। দেখেন রলসের অমর্ত্য সেনও ডিস্ট্রিবিউটিভ জাস্টিস বিশ্বাস করেন, কিন্তু উনি ডিস্ট্রিবিউটিভ জাস্টিসের মধ্যে উনি এক্সপ্যানশন অফ ফ্রিডম, হিউম্যানের যে সব ক্ষমতা সেটা এক্সপ্যানশন করে উনি ফ্রিডমে যেতে চান। আর রলস ডিস্ট্রিবিউশনটাকে একটা গ্রহণযোগ্য ইকুয়ালিটির মধ্যে ফেয়ারনেসের মধ্যে রাখতে চান। জাস্টিস অ্যাজ ফেয়ারনেস, জাস্টিস অ্যাজ ফ্রিডম। আচ্ছা, আমি এখন বাংলাদেশ কনটেক্সটে আসছি। আমার মনে হয় আমি বাংলাদেশ কনটেক্সটটা পরে নাকি একবার শেষ করবো। আচ্ছা, শেষ করি। আপনাদের কি ব্রেক দরকার? আচ্ছা ঠিক আছে, ঘুরে আসুন 10 মিনিটে আমরা